আজ আমরা দেখতে চলেছি 2023 সালে মুক্তি পাওয়া একটা সার্ভাইভাল হরর মুভি যার নাম প্যান্ডেমোনিয়াম। মুভিটা আমার থেকে বেশ এনজয়েবল লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আর দেরি না করে শুরু করা যাক। শুরুতে আমরা নেথান নামের এক লোককে দেখতে পাই, যে কিনা বরফের পাহাড়ে অবস্থিত একটা নির্জন সড়কে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছিল। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তার গাড়ি খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এত ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পরেও নেথান সম্পূর্ণ সুস্থ ছিল, তার শরীরে একটা আঁচড়ও পড়েনি। এটা জেনে সে খুব খুশি হয়, কিন্তু এখানে সে একা ছিল না, সেখানে একটা লোক ছিল যার নাম ড্যানিয়েল, যার মোটরসাইকেলের সাথে নেথানের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। নেথান তার থেকে ক্ষমা চায় আর বলে, তোমার থেকে কোনো আঘাত লাগেনি তো? ড্যানিয়েল অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। সে জিজ্ঞেস করে, তুমি আমার বাইকের অবস্থা দেখেছো? অ্যাক্সিডেন্টের পর কি হয়েছে তোমার থেকে মনে আছে কিছু? নেথান বলে, অ্যাক্সিডেন্টের সময় আমার মাথায় স্টিয়ারিং এর সাথে বাড়ি খেয়েছিল, কিন্তু দেখো আমরা বেঁচে গিয়েছি। ড্যানিয়েল বলে, তোমার মাথায় কোনো আঘাতের চিহ্ন নেই কেন? আর হয়তো তোমার থেকে কোনো ব্যথা লাগছে না। নেথান বলে, হ্যাঁ ঠিক বলছো। ড্যানিয়েল বলে, তুমি এখনো বুঝোনি আমরা মারা গিয়েছি, আমরা এখন আত্মা। এটা শুনে নেথান ঘাবড়ে যায়। সে তার শরীরকে অনুভব করে বলে, আমি তো এখনো মারা যাইনি, তুমি ভুল ভাবছো, আমি একদম ঠিক আছি। ড্যানিয়েল বলে, তোমার গাড়ি যখন আমার বাইকের সাথে ধাক্কা খায় তখন আমার হাড় ভাঙার ব্যথা আমি অনুভব করেছিলাম, হয়তো আমার মৃত্যু তোমার কিছু সময় আগে হয়েছে। ড্যানিয়েল তার গাড়ির দিকে ইশারা করে বলে, তোমার থেকে ভেতরে দেখা উচিত। তখন নেথান গাড়ির ভেতর দেখার পর নেথানও এখন অবাক হয়ে যায়। সত্যি তার লাশ গাড়ির ভেতরে ছিল, যার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। নেথান বলে, আমি এটা বিশ্বাস করি না, এটা স্বপ্ন। আমার বয়স তো এখনো 45, আমার পুরো জীবন পড়ে আছে, আমার বাচ্চাদের কি হবে? ড্যানিয়েল বলে, আমার মৃত্যুর খবর পেয়ে আমার স্ত্রী অনেক দুঃখ পাবে, কারণ সে আমাকে বাইক নিতে মানা করেছিল, কিন্তু তবুও ড্যানিয়েল খুশি ছিল যে মৃত্যুর পর আরো একটি জীবন আছে। নেথান থেকে তার কথাই রাগ হয়, সে বলে, আমি আমার জীবন ফেরত চাই। তখন ড্যানিয়েল তাকে বিশ্বাস দেওয়ার জন্য তার গাড়ি থেকে নেথানের লাশকে বাহিরে বের করে। নেথান এগুলো দেখতে পারছিল না, তাই ড্যানিয়েল একটা রুমাল লাশটির মুখের উপর রেখে দেয়। তখন তার একটা গাড়ির আওয়াজ শুনতে পাই। গাড়িটি কাছে আসলে নেথান লোকটি থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই লোকটি তাদের দেখতে পায় না। নেথান খুশি ছিল যে লোকটি তাদের সাহায্য করবে, কিন্তু উল্টো সেই লোকটি নেথানের লাশ থেকে তার মানিব্যাগ নিয়ে চলে যায়। নেথান থেকে অনেক রাগ হয়। এখন তার থেকে বিশ্বাস হয়েছে যে সে মারা গিয়েছে, কিন্তু তার চিন্তা হচ্ছে যদি মৃত্যুর পর অন্য কোনো দুনিয়া থাকে তাহলে সেটা স্বর্গ নরক হবে। নেথান ড্যানিয়েলকে জিজ্ঞেস করে, আমাদের মধ্যে থেকে কেউ যদি জীবনে খুন করে থাকে তাহলে সে কি স্বর্গে যাবে? ড্যানিয়েল বলে, কার খুন? নেথান বলে, তুমি যেটা ভাবছো তেমন কিছু না, আসলে আমি আমার স্ত্রীকে খুন করেছি, কারণ সে অনেক অসুস্থ ছিল। যেটা শুনে ড্যানিয়েল বুঝতে পারে যে তখন কেন তার থেকে তার স্ত্রীর কথা মনে পড়েনি, শুধু তার বাচ্চাদের কথা মনে পড়েছে। তাদের দুজনের কথা চলাকালীন ড্যানিয়েল একটা সুর শুনতে পায়, যেটা নেথান শুনতে পারছিল না। তখন তারা তাদের সামনে একটা দরজা দেখতে পায়, যেটা আসলে স্বর্গের দরজা ছিল। ড্যানিয়েল খুশি হয়ে যায়, কারণ সেই শুরুটা সেখান থেকে আসছিল। কিন্তু তখন তাদের পেছনে আরো একটি দরজা উপস্থিত হয়। নেথান সেখান থেকে ভয়ঙ্কর সব আওয়াজ শুনতে পাচ্ছিল। ড্যানিয়েল নেথানকে বলে, আমরা দুজন ভিন্ন ভিন্ন দরজা থেকে আওয়াজ শুনতে পাচ্ছি, যেটার মানে পরিষ্কার, তুমি নরকে যাবে, আমি স্বর্গে। এখন ড্যানিয়েল স্বর্গে যাওয়ার আগে নেথান তাকে ধাক্কা দিয়ে সে নিজেই সে দরজার ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে দরজার এপার ওপার হয়ে যায়, যেটাতে সে খুব হতাশ হয়ে পড়ে, কারণ সে নরক যেতে চায় না। ড্যানিয়েল তাকে বোঝায় যে এখন আর কোনো উপায় নেই। ড্যানিয়েল অ্যাক্সিডেন্টের জন্য তার থেকে ক্ষমা চায় এবং বলে, তোমার কোনো দোষ ছিল না, আমারই মনোযোগ ছিল না, আসলে আমি রাস্তার পাশে একটা ছোট মেয়েকে দেখছিলাম। যাই হোক, তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং ড্যানিয়েল স্বর্গে যাওয়ার জন্য তৈরি ছিল। কিন্তু এবার ড্যানিয়েলও সেই দরজাকে পার করতে পারে না। অবাক হয় সে, যেমন কি হলো। আর এখন তো ড্যানিয়েলও সেই ভয়ঙ্কর আওয়াজগুলো শুনতে পাচ্ছে। তখনই সেখানে একটা ছোট মেয়ে আসে, যে কিনা তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করছিল। আসলে এটা সেই মেয়ে যাকে অ্যাক্সিডেন্টের আগে ড্যানিয়েল দেখেছিল, কিন্তু তার কোনো ধারণা ছিল না তার বাইকের কারণে সেই মেয়েটিও মারা যায়। মেয়েটি বলে, তোমাদের কারণে আমার প্রাণ চলে গিয়েছে। এরপর মেয়েটি চিৎকার করতে থাকে, তাই এরা দুজন তাকে ধরে স্বর্গে নিক্ষেপ করে। ড্যানিয়েল হতাশ হয়ে পড়ে, কারণ সেও এখন নরকে যাবে। ড্যানিয়েল বলে, আমাদের নরকে নিক্ষেপ করতে কেউ আসবে না? তখন নেথান তাকে লাথি মেরে ভেতরে পাঠিয়ে দেয়, কিন্তু সে নিজে যাওয়ার জন্য রাজি ছিল না। তখন তাকে নেওয়ার জন্য একটা ভয়ঙ্কর অগ্নি রাক্ষস আসে, যেটাতে ভয় পেয়ে নেথান বাধ্য হয়ে নরকে প্রবেশ করে। ভেতরে গিয়ে সে অনেক লোকদের দেখতে পায়, যারা অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিল। সেখানে একটা ছোট মেয়ে ছিল। নেথান বুঝতে পারে না যে সে এখানে কি করছে। নরক তো নিষ্পাপদের জন্য না, তাই নেথান মেয়েটির কাছে যায়
তার হাত ধরার পর সে দেখতে পায় আসলে পৃথিবীতে তার সাথে কি হয়েছে। এই মেয়েটার নাম জ্যানি। জ্যানি তার পরিবারের সাথে খুবই ভয়ানক কিছু করেছে, যার কারণে সে জেলে যায়। একজন তাকে জিজ্ঞেস করে, তুমি তোমার পরিবারের সাথে এমন কেন করেছো? জ্যানি বলে, আমি আমার বোনকে ঘৃণা করি। আসলে সে কিছু ভয়ানক ছায়া দেখতে পেত, যার ফলে তার আচার আচরণ অদ্ভুত ধরনের হয়ে যায়। তার পিতাও তাকে ভয় পেত, তাই তারা চাইতো জ্যানিকে চিকিৎসার জন্য হসপিটাল নিয়ে যেতে। কিন্তু তার স্ত্রী তার সাথে ঝগড়া করত যে আমার মেয়ে একদম ঠিক আছে। আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই যেখানে আমরা জানতে পারি জ্যানির বর্তমান মা বাবা আসলে তার রিয়েল মা বাবা নয়, বরং তারা জ্যানিকে অ্যাডপ্ট করেছিল। যাই হোক, দেখা যায় জ্যানি যখন একদিন সকালে তার আসল মা বাবাকে খুঁজতে খুঁজতে তাদের রুমে আসে, তখন সেখানে তাদের লাশ পড়েছিল। কিন্তু জ্যানি তাদের দেখে একটু অবাক হয় না, আর না তো তার থেকে কোনো দুঃখ হয়, বরং সে কিচেন রুমে গিয়ে তার পছন্দের জ্যাম টোস্ট বানিয়ে একটা গুপ্ত গুহায় নিয়ে যায়, যেখানে টনি দ্য মনস্টার থাকে, অর্থাৎ মানুষের মতো দেখতে একটা রাক্ষস, এবং সে জ্যানির বন্ধু। জ্যানি ভয় পেয়ে তাকে বলে, তুমি আমার পিতামাতাকে কেন মেরেছো? এখন আমার খেয়াল কে রাখবে? তখন টনি বলে, আমি তাদের মারিনি। এটা শুনে জ্যানি তাকে বকা দেয় আর বলে, এখন তারা যেহেতু মারা গেছে তাই তোমায় এখন লুকিয়ে থাকতে হবে না, তুমি আমার সাথে আমার ঘরে থাকবে। এটা শুনে টনি খুব খুশি হয়, কারণ সে গুহা থেকে বের হতে পারতো না। যাই হোক, জ্যানি তাকে ঘরে এনে তাকে গোসল করাতে নিয়ে যায়। টনির এসব ভালো লাগে। জ্যানিও এখন খুব খুশি ছিল, কারণ সে এখন যা খুশি তা করতে পারছে। তাকে এখন আটকানোর মতো কেউ বেঁচে নেই। এইসব কিছু করার পর সে টনিকে বলে, এই লাশগুলোকে উপরের রুমে নিয়ে যাও। কিন্তু তখন সে ভাবে, আমার থেকে আমার পিতামাতাকে শেষবারের মতো বিদায় জানানো উচিত। তাই তারা দুইজন সেই লাশগুলোকে থিয়েটারে নিয়ে বসিয়ে দেয় এবং তাদের সামনে এর একটা পারফর্ম শুরু করে, যেখানে সে টনিকে স্টেজে এনে বলে, সবাই দেখো, এই রাক্ষসটা আমার পিতামাতাকে মেরে ফেলেছে, এখন একে ফাঁসি দিতে হবে। টনি বলে, আমার নাম টনি দ্য মনস্টার, আমি খুন করিনি। যার পর সে ফাঁসিতে ঝুলে যায়। যাই হোক, টনি এরপর লাশগুলোকে উপর রুমে নিয়ে যায় এবং লাশগুলোকে বেডের নিচে লুকিয়ে রাখে। জ্যানি সেই বেডে লাফাতে থাকে, কারণ সে আজ অনেক খুশি। আর এখানে আমরা জানতে পারি আসলে সেই রাতে জ্যানি একটা ছুরি নিয়ে তার পিতামাতার রুমে এসেছিল। এখানে টনি বুঝতে পারে যে সে নিজেকে আয়নায় দেখতে পাচ্ছে না। তখন জ্যানি বলে, ভালো হবে তুমি নিজেকে আয়নায় নাই দেখো। এখান থেকে আমরা বুঝতে পারি আসলে টনি জ্যানির কল্পনা, আর জ্যানি তার পিতামাতাকে হত্যা করেছে। যাই হোক, এত কষ্ট করার পর তাদের ক্ষুধা লেগেছে, তাই জ্যানি তার এবং টনির জন্য জ্যাম ব্রেড তৈরি করে, যেটাকে টনি অনেক আনন্দে খাচ্ছিল। তখন দরজায় কেউ ঘন্টা বাজায়। সেখানে তার মায়ের নামে একটা পার্সেল এসেছে। ঘরে সাইন করার মতো কেউ ছিল না। তখন জ্যানি টনিকে ডাকে। সেই লোকটা পার্সেল নিয়ে ফেরত চলে যায়। এদিকে জ্যানি টনিকে পুরো ঘরে খুঁজতে থাকে, কিন্তু টনিকে কোথাও পাওয়া যায় না। জ্যানি তার পিতামাতার রুমে যায়, যেখানে টনি তার পিতামাতার লাশকে খাচ্ছিল। জ্যানিকে দেখে টনি বলে, আমাকে দেখো না। জ্যানি তার উপর চিল্লাতে থাকে আর দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়। রাতে জ্যানি তার ছোট বোন অ্যাঞ্জেলার কাছে যায় এবং বলে, আম্মু আব্বু মারা গেছে। তার বোন জিজ্ঞেস করে, তাদের তুমি মেরেছো? জ্যানি বলে, না। অ্যাঞ্জেলা জিজ্ঞেস করে, তাহলে তারা কি আমাকেও মেরে ফেলবে? জ্যানি বলে, হ্যাঁ। অ্যাঞ্জেলা জিজ্ঞেস করে, আমি কি আমার ড্রয়িং শেষ করতে পারবো? জ্যানি বলে, না, টনি থেকে ক্ষুধা লেগেছে। এরপর জ্যানি অ্যাঞ্জেলাকে কিচেন রুমে নিয়ে গিয়ে ওভেনের মধ্যে আটকে দেয়। অ্যাঞ্জেলা চিৎকার করছিল, কিন্তু জ্যানি ওভেন অন করে সেখান থেকে চলে যায়। সে গান গাইতে গাইতে যেতে থাকে, আর আমরা সে ঘরে একটা ছায়া দেখতে পাই। সিন আবার বর্তমানে আসে, অর্থাৎ নরকে, যেখানে নেথান জ্যানির কাহিনী দেখে অনেক ভয় পেয়ে যায়। তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। নেথান পাশে থাকে একটা মেয়ে ক্লোই এবং তার মা জুলিয়ার কাছে যায়, যার হাত ধরাতে নেথান তার স্মৃতি দেখতে পারছিল। যেখানে আমরা দেখতে পাই জুলিয়া অনেক কান্না করছিল। সে তার মেয়েকে ডাকে, কিন্তু ক্লোই বাহিরে আসে না। সে তার রুমে যায় এবং কান্না করতে থাকে, কারণ ক্লোই নিজেকে শেষ করে দিয়েছে। কিন্তু জুলিয়া এটা মানতে রাজি না। সে ক্লোয়ের লাশকে টেনে নিচে নিয়ে আসে, যেখানে সে তাকে নতুন কাপড় পরিয়ে নাস্তা দেয়। সে ক্লোয়ের লাশকে বলে, সবকিছু খারাপ না হলে আমরা এখন ছুটি কাটাতাম। আমরা ক্লোয়ের অতীত দেখতে পাই, যেখানে ক্লোই বেঁচে আছে। জুলিয়া তার কাছে এসে বলে, দ্রুত করো, তোমার দেরি হচ্ছে। নাস্তা করার সময় ক্লোই ছুরিকে ভালোভাবে দেখছিল। তখন তার থেকে মনে পড়ে যে কিভাবে তাকে স্কুলে অনেক বুলি করা হয়। স্কুলে যাওয়ার সময় ক্লোই তার মাকে জানায় সে স্কুল যেতে চায় না, সেটা স্কুল না বরং নরক। জুলিয়া তাকে বোঝায় যে এই স্কুল তোমার জন্য নতুন, তোমার অভ্যাস হয়ে যাবে। বর্তমানে ক্লোয়ের লাশ মাটিতে পড়ে যায়। তখন তার বিড়াল তার আঘাতগুলোকে চাটছিল। জুলিয়ার আগে বিড়ালকে তাড়িয়ে দেয়। সে পাগলের মতো হেসে বলে, আমরা দুজন ঘুরতে যাব। কিন্তু এরপর সে আবার কান্না করতে থাকে।
সে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি আর এখন তোমার থেকে স্কুল যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু সে যখন দরজা খুলে তখন তার সামনে একটা দেয়াল ছিল। অতীতের একটা দৃশ্য দেখতে পাই যেখানে ক্লোই স্কুলের মেয়েদের থেকে বাঁচার জন্য বাথরুমে লুকিয়েছিল। সে মেয়েগুলো জোর করে তাকে বাহিরে বের করতে চাচ্ছিল এবং এরপর তাকে বের করে জুতা চাটার জন্য বলে, সাথে সেটার ভিডিও তারা করছিল। বর্তমানে আমরা দেখি সেই দেয়ালটা আসলে জুলিয়ার চোখের ভুল ছিল। তার সাথে দেখা করতে একজন প্রতিবেশী এসেছে। জুলিয়া বলে, আমি আর ক্লোয়ের ছুটি কাটাতে যাচ্ছি। সেই মহিলাটা থেকে জুলিয়ার আচরণ অস্বাভাবিক লাগে, তাই সে ক্লোয়েকে দেখার জন্য ভেতরে আসে, যেখানে সে ক্লোয়ের লাশ দেখতে পায়। যাই হোক, এরপর জুলিয়া ক্লোয়ের লাশকে নিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু রাস্তায় তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে। যদিও জুলিয়া এখনো বেঁচে ছিল, কিন্তু সে বেঁচে থাকতে চায় না এবং এরপর একদিন জুলিয়া তার মেয়ের মতো নিজেকে শেষ করে দেয়। তাই মা মেয়ে নিজেকে শেষ করার পাপ করার কারণে তারা নরকে এসে পৌঁছায়। নরকের মধ্যে নেথান তাদের লাশকে কাপড় দিয়ে ঢেকে দেয়। এই ভয়ঙ্কর কাহিনী শুনে এসে ক্লান্ত হয়ে যায়। সেখানে এমনই অসংখ্য লোক ছিল যারা কোনো না কোনো কারণে নরকে পৌঁছে গিয়েছে। তখনই সেখানে একটা রাক্ষসের মতো দেখতে একটা লোক আসে। নেথান বলে, কে তুমি? রাক্ষসটা বলে, তোমার শাস্তির সময় এসে গিয়েছে। নেথান বলে যে তার স্ত্রী আগে থেকেই অসুস্থ ছিল, তাই সে শুধু তাকে অসুস্থতার কষ্ট থেকে তাকে মুক্তি দিয়েছে। রাক্ষসটা বলে, সে কি তোমাকে এমনটা করতে বলেছিল? নেথান বলে, না। রাক্ষস বলে, শাস্তির সিদ্ধান্ত আমি দেই না। নেথান বলে, তাহলে আমাকে তার কাছে নিয়ে যাও, আমি আমার বক্তব্য দিতে চাই। রাক্ষস বলে, এখন কোনো উপায় নেই, সিদ্ধান্ত হয়ে গিয়েছে, তোমার থেকে আমার সাথে যেতে হবে। নেথান জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? রাক্ষস বলে, প্রথমে তুমি একটা আইসোলেশন স্টেটের মাধ্যমে যাবে, যেন তুমি তোমার পুরনো স্মৃতিগুলোকে ভুলে গিয়ে একটা পবিত্র আত্মা হতে পারো। এরপর তোমার শাস্তি শুরু হবে। নেথান জিজ্ঞেস করে, আমি এখানে কতদিন থাকবো? রাক্ষসটা বলে, তুমি এখানে এখন চিরকাল থাকবে। এটা শুনে নেথানের হুশ উড়ে যায়। যাই হোক, রাক্ষসটা নেথানকে একটা রুমে নিয়ে যায়, যেটা অন্ধকার জেলের মতো ছিল। রাক্ষস বলে, এখানে তোমাকে প্রতিদিন শাস্তি দেওয়া হবে, এমন শাস্তি যেটা তুমি কোনোদিনও অনুভব করনি, আর তুমি কোনোদিনও সেটার অভ্যস্ত হবে না। নেথান জিজ্ঞেস করে, এখানে শাস্তি ছাড়া অন্য কিছু দেওয়া হবে? রাক্ষস বলে, না। যাওয়ার সময় রাক্ষস বলে, যখন তুমি তোমার আসল শাস্তির জন্য তৈরি হয়ে যাবে তখন আমি তোমাকে নিতে আসবো। যার পর সে সেখান থেকে চলে যায়। সে যাওয়ার পর নেথান দেখে সেখানে কেউ শুয়ে আছে। নেথান জিজ্ঞেস করে, কে তুমি? তখন সেই রাক্ষস জেগে ওঠে এবং বলে, তুমি কি আমার নতুন খেলনা? এটা শুনে নেথানের হুশ উড়ে যায়। নেথান বলে, আমি মানুষ, তোমার খেলনা না। সে রাক্ষসটা নেথানকে দেখে এমন খুশি ছিল যেন কোনো বাচ্চা নতুন খেলনা পেয়ে গিয়েছে। রাক্ষসটা তাকে ধরে দেয়ালে ছুঁড়ে মারে এবং তার উপর বসে তাকে ঘুষি মেরে মেরে তার অবস্থা একদম খারাপ করে ফেলে। রাক্ষস বলে, উঠো, আমি তোমার সাথে আরো খেলতে চাই। আর আমরা জানতে পারি কিছু সময় পর নেথান আবার জীবিত হবে, যেন ওই রাক্ষস তার সাথে খেলতে পারে। কিন্তু এই রাক্ষস নেথানের আত্মাকেই মেরে ফেলে। এমনিতে নরকের মধ্যে তো তারা জীবিত হয়ে যায়, কিন্তু এই রাক্ষস এত খারাপভাবে নেথানের আত্মাকে আঘাত করেছে যে তার পুনর্জন্ম হয় দুনিয়াতে একটা বাচ্চার রূপে। সেই বড় রাক্ষস নেথানকে যে রাক্ষসটা আঘাত করেছে তার কাছে আসে এবং তাকে দুনিয়ায় পাঠিয়ে দেয়, যেন সে নেথানকে আবার ফিরিয়ে আনতে পারে। শেষে আমরা দেখতে পাই সেই ভয়ঙ্কর রাক্ষস ওই বাচ্চাটার পাশে বসে আছে, অপেক্ষা করছে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত। আর এখানেই এই মুভির সমাপ্তি ঘটে। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।